আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা আমাদের চ্যাপ্টার 6 এর নেক্সট টপিক থেকে দেখব। এন্ড আমাদের আজকে টপিকগুলোর মধ্যে থাকবে সো আমরা আজকে ফার্স্টে দেখবো হচ্ছে আমাদের প্রসেস স্টেটস। আমাদের যখন হচ্ছে আমরা আমাদের সিপিইউতে কোনো একটা প্রসেস আমরা ইনপুট করব, তখন আমাদের ওই প্রসেসে কিন্তু যখন ওটা সিপিইউতে এন্টারিং করার পর থেকে প্রসেস হয়ে এক্সিকিউশন হওয়ার পর পর্যন্ত আমাদের কিন্তু কিছু স্টেটস থাকে। সো আমরা ওই স্টেটসগুলো আজকে দেখবো। সো এটাকে আমরা বলি প্রসেস স্টেটস। এরপরে হচ্ছে আমরা আমাদের এই যে সিপিইউ যে আমাদের প্রসেসিং যে করবে, সো এখন আমরা তো ভালো করে জানি যে আমাদের সিপিইউ প্রসেসিং এর কিন্তু কিছু স্কেজুলিং বা আমরা স্কেজুলিংও বলতে পারি, আবার হচ্ছে শিডিউলিংও বলতে পারি। সো আমাদের হচ্ছে সিপিইউ শিডিউলিং এ এর কিছু অ্যালগরিদম আছে, যে অ্যালগরিদমের উপর বেস করে কিন্তু হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের টাইমিং স্টেট আছে কিন্তু। সো আমরা ওই টাইমিং স্টেটগুলো আজকে দেখবো, টাইমিং স্টেট। হ্যাঁ, সো ওই টাইমিং স্টেটগুলো আমরা আজকে দেখবো। সো সিপিইউ শিডিউলিং, টাইমিং কনসেপ্ট। সো মেনলি হচ্ছে আমরা এই দুইটা পার্টি আজকে ভালো করে দেখবো। And এই দুটো পার্টি ভালো করে একটু খুব আস্তে আস্তে বুঝতে হবে। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে আমরা প্রসেস স্টেটস নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করি। সো আমাদের চ্যাপ্টারে চলে যাই। সো এই প্রসেস স্টেটস এর আমাদের মেইনলি হচ্ছে এই যে আমাদের এখানে এই স্টেটস গুলা। সো এই পিকচারটা হচ্ছে আমাকে খুব ভালো করে বুঝতে হবে, কারণ এখান থেকে আমাদের অনেক কোশ্চেন্স আসে। সো বেসিক্যালি আমরা হচ্ছে আগে শুরু করি আমাদের লার্নিং প্রসেসটা, তারপর হচ্ছে আমরা ওই ডায়াগ্রামটা দেখব। সো ফার্স্টে আসি আমাদের প্রসেস স্টেটস। সো প্রসেস স্টেটসটা ওই যে বললাম যে আমাদের একটা প্রসেস যখন হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম সিপিইউ এর হেল্প নিয়ে যখন ওই প্রসেসটাকে এক্সিকিউট করে, সো এই এক্সিকিউশন হচ্ছে আমাদের কিছু স্টেটস আছে, বা আমরা বলতে পারি কিছু স্টেজ। ওই স্টেজ গুলোকে হচ্ছে আমরা মেইনলি স্টেটস বলতেছি। সো ওইগুলোই হচ্ছে আমাদের মানে আমরা যদি কোনো থেকে আজ করা যে হোয়াট ইজ প্রসেস স্টেটস, সো আমরা তখন বলতে পারি যে a process in an OS can exist in different states during execution. These states show the current condition of a process in the system. সো এইটা হচ্ছে আমি ওই নোটসের মধ্যে আমি এই সেম ডেফিনেশনটা আমি ইনক্লুড করে দিচ্ছি, ওখানেও আপনি দেখে নিতে পারবেন। সো তাহলে এখানে তাহলে আমরা মেনলি বুঝতে পারলাম যে আমাদের এক্সিকিউশন টাইমে হচ্ছে আমাদের একটা প্রসেসের কিন্তু হচ্ছে কয়েকটা ডিফারেন্ট স্টেটস থাকে। সো ওই স্টেটটা হচ্ছে আমাদের ক্ষেত্রে শো করে যে আমাদের প্রসেসটা অ্যাকচুয়ালি কি রকম বা কি ধরনের বা কি কন্ডিশনে আছে রাইট নাও কি কন্ডিশনে আছে। তো এটার মধ্যে হচ্ছে আমাদের মেইন স্টেট হচ্ছে তিনটা। কি বললাম? মেইন স্টেট হচ্ছে তিনটা। সো আমাদের ফার্স্ট স্টেটস হচ্ছে রেডি স্টেট। ফার্স্ট স্টেট হচ্ছে কি? রেডি স্টেট। সো রেডি মানে কি বলেন তো? রেডি মানে হচ্ছে যে আমাদের প্রসেসটা হচ্ছে রাইট নাও রেডি হচ্ছে বা প্রিপেয়ার হচ্ছে, যে সে এখন সিপির মধ্যে ঢুকবে বা সিপির মধ্যে যে কোনো একটা রেজিস্টারে সে এখন মানে স্পেস নিবে ফর ফার্দার এক্সিকিউশন। হ্যাঁ, সো তাহলে এখানে হচ্ছে আমি বলতে পারি যে আমাদের প্রসেসটা হচ্ছে রাইট নাও প্রিপেয়ার হচ্ছে ফর running process in the CPU, for running the execution process in the CPU. হ্যাঁ, সো তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের এখানে আরেকটা পার্ট বলি। এখানে হচ্ছে আরেকটা কনসেপ্ট আছে যে আমাদের এই যখনই হচ্ছে আমাদের প্রসেসটা আমাদের সিপিইউতে ঢুকবে, তো ওইখানে কিন্তু যে ওই যে আমরা ওই যে কিউ পড়ছিলাম না, স্ট্যাক কিউ। সো যখন হচ্ছে আমরা মাল্টিটাস্কিং করব, মানে যখন হচ্ছে আমরা মাল্টি প্রসেস আমরা আমাদের সিপিইউতে ইনপুট দিব, তখন সব প্রসেস তো আর একসাথে প্রসেস নাও হতে পারে। তাহলে এখন কোন প্রসেসটা আগে আসছে কোন প্রসেসটা পরে আসছে এইটার উপর বেস করে কিন্তু হচ্ছে আমাদের
প্রসেস গুলো কিন্তু একটা অ্যারেতে কিন্তু আপনার স্টোর হয়ে থাকবে, আর ওই অ্যারে কিন্তু হচ্ছে আমাদের কিউ। কিউ কেন? কারণ কিউতে আমাদের কি হয়, ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে যেই প্রসেসটা ফার্স্টে আসছে সেই প্রসেসটাই আমাদের ফার্স্টে বের হয়ে যাবে, সেই প্রসেসটা কি হবে, ফার্স্টে বের হয়ে যাবে। সো রেডি স্টেটে হচ্ছে, এখন ধরেন আপনার যদি 5টা প্রসেস আসে আসে কি বললাম, রেডি স্টেটে যদি আপনার 5টা প্রসেস আসে, তাহলে কোন প্রসেসটা আগে আসছে, কোন প্রসেসটা সেকেন্ডে আসছে, কোন প্রসেসটা থার্ডে আসছে, কোন প্রসেসটা লাস্টে আসছে, এটাও তো সিপিইউ কে বুঝতে দিতে হবে, না হলে তো সিপিইউ পারফেক্টলি আপনার যে কোনো প্রসেসের এক্সিকিউশন করতে পারবে না, উল্টোপাল্টা এক্সিকিউশন শুরু করে দিবে, তখন দেখা গেলো আপনার সিস্টেমও ম্যাল ফাংশন হয়ে যাবে। তাহলে এই যে কোন প্রসেসটা আগে আসছে, কোন প্রসেস লাস্টে আসছে, এইটার জন্য হচ্ছে আমাদের রেডি স্টেটে আমরা একটা কিউ ইউজ করি, যেটাকে আমরা বলি রেডি কিউ। আমরা সেটাকে কি বলি, রেডি কিউ বলি। সো এখানে তাহলে মেইন থিম আমাদের আছে দুইটা, যে প্রসেস ইজ প্রিপেয়ার্ড and wait for CPU allocation। আমাদের হচ্ছে মেইন থিং যে প্রসেস ইজ প্রিপেয়ার্ড। সো এই রেডি স্টেট হচ্ছে কি, আমাদের প্রসেসটাকে প্রিপেয়ার করা হয়, এন্ড এই স্টেটে কিন্তু আমাদের প্রসেস কিন্তু ওয়েট করে সিপিইউতে আপনার ঢোকার জন্য, বা সিপিইউতে আপনার অ্যালোকেশন পাওয়ার জন্য। আর ওই যে ওয়েটটা যে করে, অবশ্যই তাকে তো অবশ্যই কোনো একটা এই স্পেসের মধ্যে থেকে তো ওয়েট করতে হবে। আমাদের এই প্রসেস তো আর আপনার হাওয়ায় হাওয়ায় বাতাসে বাতাসে তো আর আপনার ঘুরে ঘুরে তো ওয়েট করবে না, তাকে তো অবশ্যই কোনো একটা স্পেসিফিক মেমোরিতে ওয়েট করতে হবে। সো ওইটা হচ্ছে আমাদের অ্যারে, তো ওইটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলি, কিউ। হ্যাঁ, সো এই রেডি স্টেটে হচ্ছে যে কিউটা আমরা ইউজ করি, ওইটাকে আমরা বলি রেডি কিউ। সো এখানে আমরা বলি যে ইট ইজ স্টোরড in ready queue until scheduler selects it। তো তার মানে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে কি আমাদের সিপিইউ শিডিউলার ওই প্রসেসটাকে আপনার সিলেক্ট করতেছে প্রসেসিং করার জন্য, ততক্ষণ না হচ্ছে আমাদের ওই প্রসেসটা রেডি কিউতে ওয়েট করবে। এটা হচ্ছে আমাদের রেডি স্টেটের মেইন কনসেপ্ট। এর থেকে বেশি কিছু না, এর থেকে এক্সট্রা কিছু থিঙ্কিং করার দরকার নেই, যেটুকু বলছি জাস্ট এইটুকুই মাথায় রাখতে হবে, এইটুকুই বুঝতে হবে, এক্সট্রা কিছু আপনার চিন্তাও করতে হবে না। সেকেন্ড পয়েন্টে আসি। সেকেন্ড স্টেট হচ্ছে আমাদের রানিং স্টেট। রানিং স্টেট, সো রানিং স্টেট মানে বুঝতেছেন যে আমাদের এখন এখানে আমাদের আমাদের প্রসেসটা হচ্ছে এক্সিকিউশন হতে থাকবে। সো তাহলে বলতে পারি যে প্রসেস ইজ currently being executed by CPU. Process is currently being executed by CPU। আবার এখানে কিন্তু হচ্ছে আমাদের আরেকটা প্রসেস আছে, এই আরেকটা কি বলে আপনার পয়েন্ট আছে, পয়েন্টটা হচ্ছে এই, কারণ আমরা তো জানি যে আমাদের আমাদের সিপিইউতে কিন্তু যেই ওই যে আমরা পড়ছিলাম কোর থ্রেড, সো আমাদের সিপিইউতে যে কোরগুলো থাকে, ওই যেমন বলি না যে ডুয়েল কোর সিপিইউ, কোয়াড কোর, অক্টা কোর। সো আমরা তো এটা পড়ছিলাম যে একটা কোর মানে হচ্ছে একটা অ্যারিথমেটিক লজিক ইউনিট, একটা কোর মানে হচ্ছে একটা অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর একটা অ্যারিথমেটিক লজিক ইউনিট কিন্তু এট এ টাইম একটাই তো প্রসেস করতে পারবে। একটা সিঙ্গেল ইউনিটের অ্যারিথমেটিক লজিক ইউনিট তো একসাথে দুইটা প্রসেস করতে পারবে না। তার মানে আমরা এটা বলতে পারি যে only one process at a time can be in the running state on a single CPU, on a single CPU। কি বললাম, only one process at a time can be in the running state on a single CPU। হ্যাঁ, সো তাহলে রানিং স্টেট হচ্ছে এটা, যে তাহলে রানিং স্টেটে কি হচ্ছে, যে আমাদের প্রসেস আমাদের সিপিইউ হচ্ছে প্রসেসিং করতেছে, এন্ড ওই একটা সিঙ্গেল সিপিইউ হচ্ছে এট এ টাইম একটা মাত্র প্রসেস আপনার রানিং স্টেট রাখতে পারবে, যাতে একটাই প্রসেস আমাদের ওই সময় রানিং থাকবে এন্ড এক্সিকিউট হবে। এরপরে আমাদের আরেকটা মেইন স্টেট হচ্ছে ব্লকড স্টেট। ব্লকড স্টেট। সো ব্লক স্টেটে হচ্ছে আমরা কি করব, ব্লক স্টেটে হচ্ছে আমাদের মেইন থিম হচ্ছে ওই যে অনেক সময় ওই যে আমরা ইন্টারাপ্ট পড়ছিলাম না, ইন্টারাপ্ট,
তো এখন আমাদের সিপিইউ একটা প্রসেস রানিং করতেছে, ওই সময় যদি আমাদের সিপিইউ কোনো ইন্টারাপ্ট সিগন্যাল আসে, তো আমরা কি পড়ছিলাম যে কোন একটা আমাদের সিপিইউ কোন একটা প্রসেস রানিং অবস্থা যদি কোনো ইন্টারাপ্ট সিগন্যাল আসে, তখন কিন্তু আমাদের সিপিইউ ওই রানিং প্রসেসটাই কিন্তু আপনার টেম্পোরারি পজ করে দিবে। টেম্পোরারি পজ করে কিন্তু ইন্টারাপ্টটাকে আপনার এক্সিকিউট করে তারপর হচ্ছে আবার তার প্রিভিয়াস টাস্কটাকে সে আবার কন্টিনিউ করবে। আমরা পড়ছিলাম না এই কনসেপ্টটা? সো ওই যে প্রিভিয়াস টাস্ক, ওই যে রানিং টাস্কটা যে আমরা কি করলাম, পজ করছিলাম, পজ করে হচ্ছে ওইটাকে আমরা এই ব্লক স্টেটে আমরা ট্রান্সফার করে দিই। তাহলে এখানে মেইন থিমগুলো যেটা আসে সেটা হচ্ছে প্রসেস cannot continue execution until a specific event occurs. এইখানে আমি কি বললাম অ্যাকচুয়ালি, যে প্রসেস cannot continue execution until a specific event occurs. সো আমি এটা একটা মেইন থিম বলি। ধরেন ওই যে যখন আমরা কোনো গেম খেলতেছি, হ্যাঁ, কি করতেছি, গেম খেলতেছি, আপনি এখন শুটিং করবেন, আপনি এখন এনিমি কিল করবেন। সো আপনি যে এনিমি কিল করবেন, এই এনিমি কিল করাটাও কিন্তু একটা প্রসেস। কারণ কারণ এটা তো হচ্ছে আমরা আমাদের কম্পিউটারের মধ্যে করতেছি, গেমিং এ করতেছি। সো কম্পিউটারে আমরা গেম খেলতেছি মানে কি, আমাদের সিপিইউ ওই গেমটাকে প্রসেস করতেছে। যতক্ষণ আপনি গেম খেলবেন ততক্ষণ হচ্ছে প্রসেস করতেছে। আপনার প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা স্লাইডিং, প্রত্যেকটা বম্বিং, প্রত্যেকটা শুটিং, প্রত্যেকটা আর কি বলবো মানে নাইফিং, সবই হচ্ছে কি আপনার এক একটা প্রসেস, যেগুলো আমরা সিপিইউ প্রসেস করতেছে। সো আপনি যদি মাউস দিয়ে লেফট বাটন ক্লিক না করেন তাহলে কিন্তু শুটিং হবে না। সো এই যে শুটিং যেটা প্রসেস, এই প্রসেসটা কিন্তু আপনার ফুলফিল হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি মাউস দিয়ে একটা কি করতেছেন, ক্লিক করতেছেন। ইভেন এটা তো আমরা জানি যে আমাদের এক একটা মাউস ক্লিক কিন্তু হচ্ছে আমাদের এক একটা ইভেন্ট অর ইন্টারাপ্ট। মাউস ক্লিক, তারপরে কিবোর্ড প্রেসিং, সবই হচ্ছে কি আমাদের এক একটা ইভেন্ট অর ইন্টারাপ্ট, এটা তো আমরা জানি। তার মানে ওই যে আমাদের কম্পিউটারে কিন্তু মোস্ট অফ দ্য প্রসেস কিন্তু আপনার ইভেন্টের উপর ডিপেন্ড করে। আপনি মাউস ক্লিক যদি না দেন আপনার দিস পিসি ওপেন হবে না। আপনি যদি আপনার মাউস দিয়ে যদি আপনি কোনো একটা সফটওয়্যার ওপেন না করেন তাহলে কিন্তু সফটওয়্যারটা ওপেন হবে না। সো এই যে মাউস ক্লিকিং তো হচ্ছে একটা ইভেন্ট অর অর ইন্টারাপ্ট, এটা তো আমরা জানি। এক একটা মাউস ক্লিক হচ্ছে কি এক একটা ইভেন্ট অর ইন্টারাপ্ট। বাট এই ইভেন্ট অর ইন্টারাপ্ট ছাড়া কিন্তু আমাদের আদার প্রসেস কিন্তু ফুলফিল হচ্ছে না, এক্সিকিউট হচ্ছে না। সো এই জন্য আমরা এখানে কি বলছি, প্রসেস ক্যান নট কন্টিনিউ এক্সিকিউশন আনটিল এ স্পেসিফিক ইভেন্ট অর ইন্টারাপ্ট অকার্স। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমাদের যেটা আসছে সেকেন্ড পয়েন্ট, আমরা এখানে বলতে পারি it is usually happens when the process when the process is waiting for IO operations, IO signals such as reading from a disk or receiving input from a device. It is usually happens when the process is waiting for for input signals. বুঝতে পারছেন না? মানে আমি একটু আগে আমি ওই যে গেমিং কনসেপ্ট আপনাকে আমি যেটা বললাম সেটাই কিন্তু, যে it is usually happens when the process is waiting for input output signals such as reading from a disk or receiving input from a ডিভাইস। যখন হচ্ছে আমরা কোনো ডিস্ক থেকে আমরা কি করি, আমরা কোনো ফাইল রিড করি, আর আমরা কোনো একটা ইনপুট ডিভাইস থেকে আমরা কোনো ইনপুট সিগন্যাল রিসিভ করি। মানে অনেক ওয়েতে ওইটাকে আমরা বলতে পারি, জাস্ট সিম্পল কিছু কনসেপ্ট আমরা এখানে দিলাম। সো এবার বুক থেকে জাস্ট একটু পার্ট দেখাই, যে এখানে বুকের এই যে আমাদের এইটুকু একটু মাথায় রাখবেন। এখানে আপনার একটু বড় করে লেখা, বাট আমি নোটে হচ্ছে এটা আমি আরো ছোট করে দেবো, জাস্ট একটু দেখেন কি বলছে। সো আমাদের প্রসেসের মেইন থেকে যে আমাদের এখানে আমাদের ফার্স্ট হবে হচ্ছে রেডি থেকে আমরা রানিং স্টেটে যাব। সো আমাদের এটা হবে ফার্স্টে রেডি থেকে রানিং স্টেট। সো এখানে কি হচ্ছে, আ প্রসেস টার্ন টু ইউজ দ্য প্রসেসর, the OS scheduler allocates CPU time to the process so that it can be execute. বুঝতে পারছেন কি বলছে, যে এখানে হচ্ছে আমাদের এই একটা প্রসেস হচ্ছে আমাদের সিপিইউ কে প্রসেস করার জন্য কি আপনার মানে প্রসেসরের মতো আপনার বিহেভ করতে আপনাকে কি বলে, লাইক আপনাকে মানে কি বলে আপনাকে মোটিভেট করতেছে। অ্যান্ড
the OS the OS scheduler or আপনি এখানে বলতে পারেন CPU scheduler. So the OS scheduler allocates CPU time to process so that it can be CPU time to the process so that it can be executed. So আমাদের অপারেটিং সিস্টেমে যে শিডিউলার আছে সে কিন্তু হচ্ছে এখন CPU কে একটা টাইম কিন্তু হচ্ছে আপনার সে কি করবে অ্যালোকেট করে দেবে, কারণ আমাদের ওই শিডিউলার কিন্তু জানে যে যেই প্রসেসটা রাইট নাও রেডি স্টেটে আসছে ওই প্রসেসটাকে প্রসেস করতে কতক্ষণ লাগতে পারে, আমাদের অপারেটিং সিস্টেম কিন্তু সেটা জানে। সেই জন্য কি বলছে, দি ওএস শিডিউলার অ্যালোকেট সিপিইউ টাইম টু দ্য প্রসেস সো দ্যাট ইট ক্যান বি এক্সিকিউটেড। এটা হচ্ছে আমাদের ফার্স্টে আসবে। সেকেন্ডে আসবে হচ্ছে রানিং থেকে ব্লক টেস্টের। এখানে কি হচ্ছে, দি প্রসেস নিডস টু ক্যারি আউট অ্যান আই অপারেশনস। আমি যেটা এখন একটু আগে বলছিলাম, দি ওএস শিডিউলার প্লেসেস দ্য প্রসেস ইনটু দ্য ব্লক কিউ। সো এটা বলে রেখে যে আমাদের এই প্রত্যেকটা স্টেটে কিন্তু মানে মেইনলি হচ্ছে রেডি স্টেট আর হচ্ছে ব্লক স্টেট, এই দুইটা স্টেটে কিন্তু আমাদের মানে এই দুইটা স্টেটে কিন্তু হচ্ছে আমাদের কিউ থাকে। কেন? কারণ ওই যে রেডি স্টেটে যদি মাল্টিপল প্রসেস আসে তাহলে কিন্তু ওইটা কিন্তু আপনাকে ফার্স্ট ইন ফার্স্ট আউট কনসেপ্টে আপনাকে সাজা রাখতে হবে। আবার ব্লক স্টেটেও যদি আমাদের মাল্টিপল প্রসেস যদি ওইখানে যে ওয়েট করে তাহলে ওইখানেও কিন্তু আমাদের ওই ফার্স্ট ইন ফার্স্ট আউট কনসেপ্টে কিন্তু আমাকে প্রসেসগুলো আমাকে ওখানে হোল্ড করে রাখতে হবে। সো এই জন্য রেডি স্টেট আর ব্লক স্টেট হচ্ছে কি আমাদের দুইটা স্টেটই আমাদের কিউ থাকে, যেখানে রেডি স্টেটের কিউটাকে আমরা বলি রেডি কিউ, ব্লক স্টেটের কিউটাকে আমরা বলি হচ্ছে ব্লকড কিউ। ঠিক আছে, এইগুলো হচ্ছে সিম্পল কনসেপ্ট। এই যে এখানে বলেছে যে টু ইনভেস্টিগেট দি কনসেপ্ট অফ রেডি কিউ অ্যান্ড আ ব্লকড কিউ আ লিটল ফার্দার উইল কনসিডার হোয়াট হ্যাপেন্স ডিউরিং আ রাউন্ড রবিন প্রসেস। ও আচ্ছা, এটা তো আবার ডিফারেন্ট কনসেপ্ট লিখেছে। সো আমাদের এটা পরে আসতেছে। এই রাউন্ড রবিন হচ্ছে আমাদের একটা সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম, এটা আমাদের পরে আসতেছে। যাই হোক, সেটা পরে দেখতেছি। তো এটা এখানে বলছে যে তাহলে আমাদের যদি ওই আমাদের প্রসেস যদি আমাদের কোনো একটা ইনপুট আউটপুট সিগন্যালের জন্য আর অপারেশনের জন্য সে ওয়েট করতে থাকে, তখন কিন্তু হচ্ছে তাকে আপনার ব্লক স্টেটের ব্লক কিউতে কিন্তু আমরা সেটাকে ট্রান্সফার করে দিব। এরপরে হচ্ছে ওই ব্লক স্টেজ থেকে যখন আমরা ওই প্রসেসটাকে আমরা আবার রানিং করতে যাব, তখন কিন্তু তাকে আবার ব্লক স্টেট থেকে কিন্তু তাকে আগে রেডি স্টেটে আনতে হবে। রেডি স্টেটে এনে তারপর হচ্ছে আমরা তাকে আবার রানিং স্টেটে পাঠিয়ে দিব। সো তাহলে রানিং স্টেটে কিন্তু কোনো মানে ওয়েটিং স্পেস নাই, বা আপনার ওইখানে কিন্তু কোনো কিউ নাই, ওখানে জাস্ট কিন্তু সে আপনার প্রসেস করবে, রানিং সিচুয়েশন এসে থাকবে ওইখানে। তাহলে কি বললাম, সিম্পল থিং যদি বলি, যে কোনো একটা প্রসেসকে প্রসেস করতে গেলে ফার্স্টে হচ্ছে আমাদের ওই প্রসেসটা রেডি স্টেটে আসবে, তারপর হচ্ছে যখন ওইটাকে আমরা প্রসেস করব তখনই হচ্ছে আমরা ওইটাকে রেডি স্টেট থেকে আমরা রানিং স্টেটে ট্রান্সফার করে দেব। তারপর রানিং স্টেট থাকা অবস্থায় যদি কোনো ইনপুট আউটপুট সিগন্যালের প্রয়োজন হয় তখন আমরা ওইটাকে রানিং স্টেট থেকে আমরা ব্লক স্টেটে পাঠিয়ে দেব। এবার ইনপুট আউটপুট সিগন্যালটা পাওয়ার পরে এখন আমরা ওই ব্লক স্টেটে যে প্রসেসটাকে আমরা ট্রান্সফার করছিলাম ওই প্রসেসটাকে আমরা আবার রানিং করতে গেলে আমাকে আগে ওই ব্লক স্টেট থেকে প্রসেসটাকে আগে রেডি স্টেটে আনতে হবে। রেডি স্টেটে আনার পর তারপর হচ্ছে আমরা আবার রেডি স্টেট থেকে আমরা ওটাকে আবার রানিং স্টেটে আমরা কি করব, নিয়ে আসবো কাজ করার জন্য। এই হচ্ছে আমাদের মেইন থিম। যেমন এখানে ব্লক স্টেট থেকে রেডি স্টেটে কি বলছে, দি প্রসেস ইজ ওয়েটিং ফর অ্যান আইও রিসোর্স অ্যান্ড আইও অপারেশন ইজ রেডি টু বি কমপ্লিটেড বাই দ্য প্রসেস। সো এইগুলো হচ্ছে আমাদের মেইন থিম। সো এটা হচ্ছে আমি ওই শীটে আরো খুব সহজে লিখে দিচ্ছি, তো এটা আমি লাস্টে দেখাবো। আপাতত মেইন থিমগুলো তো আপাতত মাথায় রাখি। সো এইবার হচ্ছে আমি ওই যে বলছিলাম যে ডায়াগ্রামটা দেখাবো, যে এই ডায়াগ্রামটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। একটু ছোট করা যায়। আচ্ছা, ঠিক আছে, দেখেন। সো এইখান থেকে জাস্ট আমরা সিম্পলি একটু বোঝার ট্রাই করি। লাইক এটা হচ্ছে আমাদের নিউ প্রোগ্রাম। সো একটা প্রসেস আসছে, ধরেন যে পি ওয়ান হচ্ছে একটা প্রসেস আসছে আমাদের, হ্যাঁ, পি ওয়ান একটা প্রসেস আসছে, পি ওয়ান একটা প্রসেস আসছে। সো প্রসেসটা এখন যাবে কোথায়, রেডি স্টেটে যাবে। রেডি স্টেটে কি হবে, ওখানে রেডি কিউতে ওয়েট করবে। এই যে প্রোগ্রাম, এই যেখানে লিখছে যে প্রোগ্রাম অ্যাডমিটেড টু দ্য রেডি কিউ। তো এই যে আমাদের
এই এখান থেকে কি হলো, আমাদের প্রোগ্রামটা রেডি স্টেটে আসলো। এই যে রেডি স্টেটটা কি হচ্ছে, প্রোগ্রাম ওয়েটিং ফর সিপিইউ টাইম। সিপিইউ যখনই হচ্ছে আমাদের প্রসেসকে টাইম দিবে, তখনই কিন্তু আমাদের ওই প্রসেসটা কি হবে, আমাদের এই যে এখান থেকে রানিং স্টেটে চলে আসবে। এই যে আসলে আমাদের রানিং স্টেট চলে আসবে। যে রানিং স্টেটে কি হচ্ছে, প্রোগ্রাম রানিং অন আ সিপিইউ। সো আমাদের ওই প্রসেসটা ওই প্রোগ্রামটা হচ্ছে কি আমাদের এখনো ওই সিপিইউতে কি আছে, রানিং আছে। এখন ওই যে ওয়েট করতে হবে, সেজন্য ওয়েট করতে হবে। যদি কোনো ইনপুট আউটপুট সিগন্যালের দরকার হয়, কি বললাম, যদি কোনো ইনপুট আউটপুটের সিগন্যাল দরকার হয়, এই যে কি বলছে, এই যে দেখেন এইবার এইখান থেকে আমাদের এখানে কি হচ্ছে দেখেন, এই যে প্রসেস ওয়েটস ফর ইভেন্ট অর আইও অ্যান্ড ইজ প্লেস ইন দ্য ব্লকড কিউ। সো যদি মানে এমন কোন, দেখেন আমাদের কিন্তু ইন্টারাপ্ট কিন্তু, আমি এখানে এটা বলি না, আমাদের ইন্টারাপ্ট কিন্তু দুই ধরনের হয়। একটা হচ্ছে আপনার যে প্রসেসটা রানিং আছে, একটু ভালো করে বুঝেন, আমি একটু এখানে দেখাই দিতাও। ইন্টারাপ্টের ক্যাটাগরিটা একটু বলে দেই। ইন্টারাপ্ট ক্যাটাগরি হচ্ছে আমাদের, একটা হচ্ছে আপনার সেলফ ইন্টারাপ্ট। যদিও এটার মানে এই কনসেপ্টটা কিন্তু আপনাদের নাই, বাট তো আমি এটা বলে দিচ্ছি, তার আপনার বুঝতে ইজি, আপনার বুঝতে ইজি হবে। এটা হচ্ছে আমাদের সেলফ ইন্টারাপ্ট, আর একটা হচ্ছে আমাদের কি বলে আপনার রিলেটিভ ইন্টারাপ্ট। রিলেটিভ ঠিক না, এটা হচ্ছে আপনার এই সেলফ ইন্টারাপ্ট। আমরা এটাকে বলতে পারি যে একটা হচ্ছে আমাদের নন ইন্টারাপ্ট, আর এটা হচ্ছে আমাদের আননোন ইন্টারাপ্ট। এটাই বেটার। সো নন ইন্টারাপ্টটা হচ্ছে আপনার সিপিইউতে রাইট নাও যে প্রসেসটা রানিং আছে তার সাথে আপনার কানেক্টেড। ওই যে বললাম যে আপনি এখন গেম খেলতেছেন, আপনাকে শুটিং করতে হবে, সো আপনি যদি মাউস থেকে ক্লিক না করেন তাহলে কিন্তু শুটিংটা হবে না, প্রসেসটা হবে না। সো 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 তাহলে এই যে আপনার মাউস ক্লিকের জন্য যে আপনার প্রসেসটা ওয়েট করতেছে, আপনার গেমটা যে আপনার ওয়েট করতেছে, এটাকে আমরা বলি হচ্ছে নন ইন্টারাপ্ট। কারণ আপনার গেম জানে যে এখন আপনাকে শুট করতে হবে, অ্যান্ড আপনি জানেন যে আপনাকে মাউস দিয়ে ক্লিক করে আপনি শুটটা করতে হবে। সো দিস ইজ কল্ড নন ইন্টারাপ্ট। অ্যান্ড আননোন ইন্টারাপ্ট যদি আমরা আসি, ওই যে আপনি ধরেন যে গেম খেলতেছেন, এই সময় যদি আপনার হুট করে যদি আপনার কোনো পেন ড্রাইভ কানেকশন করা, তখন কিন্তু আপনার সামনে কিন্তু পেন ড্রাইভের ওই উইন্ডো উইন্ডো পপ আপ বক্সটা কিন্তু শো করবে যে পেন ড্রাইভটা কি করা হয়েছে, কানেকশন করা হয়েছে, তাই না? মানে এরকম কিন্তু আসে কিন্তু। বা আপনি কোনো একটা গেম খেলতেছেন, ওই সময় যদি আপনার ডিফারেন্ট কোনো একটা সফটওয়্যার যদি ক্র্যাশ করে, আর আপনার কিবোর্ড যদি ক্র্যাশ করে, আপনার মাউস যদি ক্র্যাশ করে, তখন আপনার সামনে কিন্তু একটা নোটিফিকেশন বক্স শো করবে যে আপনার এই জিনিসটা ক্র্যাশ করছে। সো এইটাকে হচ্ছে আমরা বলি আননোন ইন্টারাপ্ট। মানে কি, আপনি যেই টাস্কটা আপনি করতেছেন, আর আপনি যে প্রসেস করতেছেন, ওইটার সাথে কিন্তু ওই আপনার ইন্টারাপ্টের কোনো রিলেশন কিন্তু নাই, কোনো কানেকশন নাই। তো তাহলে এখানে কি হলো যে আপনি যে প্রসেসটা করতেছেন, এই প্রসেসটা কিন্তু কি আপনার মানে ইনস্ট্যান্টলি কিন্তু আপনার একদম পুরো পজ হয়ে কিন্তু ওই প্রসেসটা কিন্তু আপনার রেডি স্টেটে আপনার চলে যাবে কিন্তু। কারণ কারণ এই যে আমাদের এই আরন ইন্টারাপ্টে কি হচ্ছে যে আপনার যে ইন্টারাপ্টটা আসতেছে, আপনার কিন্তু এখন ওই ইন্টারাপ্টে আপনাকে এক্সিকিউট করে তারপর হচ্ছে আপনাকে আবার আপনার প্রিভিয়াস প্রসেসটা আপনাকে কন্টিনিউ করতে হবে। সো তাহলে এই আননোন ইন্টারাপ্ট যখন আসবে, তখন কিন্তু হচ্ছে আমরা আমাদের প্রসেসটাকে রানিং স্টেট থেকে ডিরেক্টলি আমরা আবার রেডি স্টেটে পাঠাই দিব। কিন্তু আমাদের প্রসেসটা যদি আমাদের আননোন ইন্টারাপ্ট ফেস করে, তখন কিন্তু হচ্ছে আমরা আমাদের প্রসেসটাকে ওই রানিং স্টেট থেকে ব্লক স্টেটে পাঠাই দেব, ওখানে ওয়েট করার জন্য যে যখনই হচ্ছে আমাদের ওই ইভেন্ট আর ইনপুট আউটপুট সিগন্যালটা আমাদের ওই প্রসেসটাতে আমাদের রানিং স্টেটে চলে আসবে, তখনই হচ্ছে আমরা ব্লক স্টেট থেকে আমাদের ওই প্রসেসটাকে আমরা আবার রেডি স্টেট নিয়ে সেখান থেকে আমরা আবার রানিং স্টেট পাঠাই দেবো। সো তাহলে নন ইন্টারাপ্ট যদি হয়, সো তাহলে হচ্ছে আমরা আমাদের প্রসেসটাকে রানিং স্টেট থেকে ব্লক স্টেট থেকে হচ্ছে আমরা রেডি স্টেট, দেন রেডি স্টেট থেকে আমরা আবার রানিং স্টেট পাঠাবো। কিন্তু আমাদের ইন্টারাপ্টটা যদি আমাদের কি আননোন হয়, তখন কিন্তু আমরা রানিং স্টেট থেকে আমাদের রানিং প্রসেসটাকে আমরা ডিরেক্টলি আবার রেডি স্টেটে পাঠাতে বলবো, ভাই তুমি ওখানে ওয়েট করো, তোমার আগে হচ্ছে এই ইন্টারাপ্টের প্রায়োরিটি বেশি। সো তখন হচ্ছে আমরা আগে ইন্টারাপ্টকে আমরা এক্সিকিউশন করে দেন হচ্ছে আমরা আবার আমাদের
ওই প্রসেসটাকে রেডি স্টেট থেকে আমরা আমাদের রানিং স্টেট নিয়ে চলে আসব। এইটাই হচ্ছে এই যে আমাদের এই পার্টটা, এই যে ইন্টারাপ্ট যে এখানে লিখে দিছে, বাট এখানে লিখছে না এই যে প্রসেস ওয়েটস ফর ইভেন্ট অর আইও অ্যান্ড ইজ প্লেস ইন দ্য ব্লক কিউস, বাট এই যে বলছে যে ইভেন্ট অর এই যে আইও, সো এইটাও কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ ইন্টারাপ্ট, বাট ওইটা কিন্তু এখানে মেনশন করেনি। বাট আপনি কিন্তু এই এখন কিন্তু মেইন কনসেপ্টটা বুঝতে পারছেন তাহলে, বাট এখানে আপনি তাহলে এখন এটা মাথায় রাখেন যে কোনো মানে স্ট্রং ইন্টারাপ্ট যদি আসে তখন কিন্তু হচ্ছে আমাদের রানিং স্টেট থেকে কিন্তু ডিরেক্টলি কিন্তু আমাদের যাবে কোথায়, রেডি স্টেটে যাবে। অ্যান্ড যদি কোনো ইভেন্ট অর কোনো ইনপুট আউটপুট অপারেশনের জন্য যদি আমাদের প্রোগ্রামকে ওয়েট করতে হয় তখন হচ্ছে আমরা সেটাকে ব্লক স্টেটে পাঠিয়ে দেবো। কোথায় পাঠিয়ে দেবো ভাইয়া? ব্লক স্টেটে পাঠিয়ে দেবো। ব্লক স্টেটে কি হবে, এই যে প্রোগ্রাম ওয়েট ফর অ্যান ইভেন্ট অর আইও অপারেশন, অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে যখনই আমাদের ইভেন্ট অর আইওটা আমাদের কি হয়ে যাবে, আমাদের আমাদের মানে সিগন্যাল দেওয়া হয়ে যাবে, যে বলছে ইভেন্ট অর আইও অপারেশন অকার্স, দেন হচ্ছে আমরা ব্লক স্টেট থেকে আমরা এটাকে আবার রেডি স্টেটে পাঠিয়ে দেবো। দেন এখান থেকে হচ্ছে সে আবার কোথায় যাবে, রানিং স্টেটে চলে যাবে। অ্যান্ড আমাদের প্রসেস করা হয়ে গেলে এই যে প্রসেস ফিনিশ, দেন হচ্ছে আমাদের এখান থেকে আমরা এটাকে আমরা টার্মিনেট করে দেবো। এই ডায়াগ্রামটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। সো এটা হচ্ছে আমি নোটসে আমি দিছি, বসাই দিছি এটা, হ্যাঁ। সো তাহলে আই থিঙ্ক কিন্তু এখন ভালো মতো বুঝতে পারছেন যে আমাদের এইখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে। সো আমাদের এই পার্টটা গেল। এইবার হচ্ছে আমরা ওই যে আমাদের বলছিলাম যে আমরা টাইমিং দেখবো, এই যে সিপিইউ কই আমি বলছিলাম, এই যে সিপিইউ শিডিউলিং টাইমিং কনসেপ্ট, আমরা এখন এই টাইমিং কনসেপ্টে আসি। সো সিপিইউ শিডিউলিং টাইমিং কনসেপ্ট। সো আমরা আগে লিখে নিই যে আমাদের কি কি ধরনের টাইমিং আছে। আমাদের একটা আছে হচ্ছে আমাদের অ্যারাইভাল টাইমিং আছে, অ্যারাইভাল টাইম, যেটাকে আমরা শর্টে লিখি এটি। এই শর্টগুলো জানতে হবে। এরপর আমাদের আছে হচ্ছে বার্স্ট টাইম অর সিপিইউ বার্স্ট টাইমও বলি, সিপিইউ বার্স্ট টাইম, যাই হোক একই। সো মেইনলি হচ্ছে আমরা এটাকে এই বিটি বলি, বেটা না, বিটি বার্স্ট টাইম বলি। এরপরে হচ্ছে আমাদের আসবে হচ্ছে আপনার টার্ন অ্যারাউন্ড টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, আমরা এটাকে বলি টিএটি, টার্ন অ্যারাউন্ড টাইম। এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে আপনার রেসপন্স টাইম, যেটাকে আমরা শর্টে বলে হচ্ছে আরটি। এরপরে আমাদের আছে হচ্ছে ওয়েটিং টাইম, যেটাকে আমরা বলি হচ্ছে ডাব্লিউটি। এরপরে হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে কমপ্লিশন টাইম, কত টাইম দেখছেন, টাইমের এরকম অভাব নাই, এটাকে আমরা বলি সিটি। সো কমপ্লিশন টাইম, টার্ন টাইম, ওয়েটিং টাইম, রেসপন্স টাইম, ঠিক আছে। এই তো, সো এই টোটাল 6 টাইপসের টাইমিং হচ্ছে আপনাদের আছে। সো এবার আসলে আমরা হচ্ছে একটা একটা করে দেখি, হ্যাঁ। সো তাহলে ফার্স্টে আসেন আমরা দেখবো হচ্ছে অ্যারাইভেলটাকে দেখি। আমরা হচ্ছে সিরিয়াল করে দেবো, তাহলে বুঝতে ইজি হবে। সো ফার্স্টে আমরা দেখবো হচ্ছে অ্যারাইভেলটাকে দেখবো। কোনটা দেখবো ভাই আগে? আমরা দেখবো হচ্ছে আগে অ্যারাইভেলটাকে দেখবো, অ্যারাইভাল এটি। সো এইখানে যেটা হয়, ধরেন এই যে রাইট নাও হচ্ছে এই, এখন জাস্ট ধরে নিন, জাস্ট ইমাজিন এই যে এখন হচ্ছে আপনার বাজে হচ্ছে 4:43, কি বললাম, বাজে কয়টা, 4:43। এই সময়ে যদি ধরেন যে আপনি হচ্ছে এখন আপনার ফ্রেন্ডের বার্থডেতে যাবেন। সো আপনি আপনার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে এন্টার করলেন 4:45-এ। ওই যে 4:45 টাইমিংটাকে হচ্ছে আমরা কি বলবো, অ্যারাইভাল টাইম বলবো। আমরা কি বলবো, অ্যারাইভাল টাইম বলবো। সো আই থিঙ্ক আমাদের এই পার্টটা আমাদের এই থেকে মানে শীট থেকে দেখেন আরো বেটার হয়। আমি শীটটা নিয়ে আসি, জাস্ট আ মিনিট। শীটটা হয়ে গেল। এই যে আসছে। আচ্ছা, আমি এখান থেকে দেখাই। সো এই যে আমাদের এখানে হচ্ছে আমি ওই যে সবগুলো আমি যে এখানে অ্যাড করে দিছি, হ্যাঁ। তো আমি এগুলো তো আমরা একটু লাস্টে পড়বো। আমি হচ্ছে আমাদের এখন টাইমিংটাকে দেখি। তো দেখেন, সো আমাদের সিপিইউ 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 শিডিউলার টাইমিংটা অ্যাকচুয়ালি কি যদি সেটা বলি, যে আপনার যে এই সিপিইউ শিডিউলিং টাইমিং কনসেপ্ট আর ইউজ বাই দ্য অপারেটিং সিস্টেম টু মেজার অ্যান্ড ইভ্যালুয়েট দ্য পারফরমেন্স অফ শিডিউলিং অ্যালগরিদমস। সো আমাদের এই শিডিউল অ্যালগরিদমের পারফরমেন্সটাকে হচ্ছে আমরা মেজার করার জন্য আমাদের এই টাইমিংগুলো ইউজ করি। সো ফার্স্টে আসেন আমাদের হচ্ছে অ্যারাইভাল টাইম। কি বলছে দেখেন এখানে, অ্যারাইভাল টাইম ইজ দ্য টাইম অ্যাট হুইচ আ প্রসেস এন্টার্স দ্য সিস্টেম অ্যান্ড ইজ প্লেস ইন দ্য রেডি কিউ ওয়েটিং টু বি
ওয়েটিং টু বি এক্সিকিউটেড বাই দ্য সিপ। তার মেন হচ্ছে ওই যে বললাম যে আপনি যখন আপনার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যেই টাইমে আপনি এন্টার করলেন ওই টাইমটাই হচ্ছে কি আপনার অ্যারাইভাল টাইম। ওটা এখানে বসে দেখেন এই যে a process enters the system and is placed in the ready queue. সো যখন হচ্ছে আমাদের একটা প্রসেস রেডি কিউতে হচ্ছে আমাদের কি হচ্ছে এন্টার করতেছে ওই টাইমটাকে আমরা কি বলতেছি আমাদের অ্যারাইভাল টাইম বলতেছি। এই যে দেখেন এখানে এখানে কিছু পয়েন্ট দিচ্ছে যে আপনার when a program or task is submitted to the operating system it becomes a process। এটা তো অবশ্যই যখন হচ্ছে একটা টাস্ক কিন্তু কি আমাদের অপারেটিং সিস্টেমে সাবমিট করা হবে তখনই কিন্তু সেটা কি একটা প্রসেস হিসেবে কাউন্ট হবে। The moment it becomes ready for execution is recorded as its arrival time. The moment it becomes ready for execution মানে কি যখনই আমাদের প্রসেসটা রেডি কিউতে চলে আসবে তখনই কিন্তু ওই মোমেন্টটাকে হচ্ছে আমরা অ্যারাইভাল টাইম হিসেবে কাউন্ট করব। ঠিক আছে, এরপরে পয়েন্ট এগুলো আপনি পড়লে বুঝে যাবেন। এখানে কিছু এক্সাম্পল দিছি। এই যে প্রসেস P1 হচ্ছে আমাদের 0 ms এই টাইমে ঢুকছে, পি মানে হচ্ছে মিলি সেকেন্ড, P2 হচ্ছে আমাদের সরি মিলি সেকেন্ড নাকি মাইক্রোসেকেন্ড হবে, যাই হোক মাইক্রোসেকেন্ড হতে পারে। P2 হচ্ছে 3 মাইক্রোসেকেন্ড and P3 হচ্ছে 5 মাইক্রোসেকেন্ড। So give us this mean P1 enter the CPU first followed by P2 and P3. So এখানে কিন্তু আমাদের P1 P2 P3 ওই যে ফার্স্ট ইন ফার্স্ট আউট কিউ এর কনসেপ্ট কিন্তু এখানে ওই সেম জিনিস, যে তাহলে আমাদের P1 টা ফার্স্টে আসে তার মানে P1 টা ঢুকবে আগে, তারপর ঢুকবে P2, তারপর ঢুকবে P3। এই জন্য এখানে বলতে যে P1 enters the CPU first followed by the P2 and P3, মানে P1 এর কে ফলো করে তারপর ঢুকবে P2, P2 কে ফলো করে তারপর ঢুকবে P3। এই গেল হচ্ছে আমাদের অ্যারাইভাল টাইমের কনসেপ্ট। ইভেন এগুলো আপনার কোশ্চেনে মেনশন করা থাকবে এন্ড তারপরেও তো আমরা তো কোশ্চেন সলভ করতে বুঝতে পারবো, বাট এখন মেইন কনসেপ্টগুলো দেখে নেন। বার্স্ট টাইম বা সিপু টাইমটা হচ্ছে দেখেন কি বলছে, ইট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ টাইম। আচ্ছা এখানে বার্স্ট টাইম হবে, এটা অ্যারাইভাল টাইম না বার্স্ট টাইম। আচ্ছা কি বলছিলাম যে ইট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ টাইম আ প্রসেস রিকোয়ার্স টু এক্সিকিউট অন দ্য সিপিইউ। কি বললাম, ইট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ টাইম আর প্রসেস রিকোয়ার্স টু এক্সিকিউট অন দ্য সিপিইউ। তার মানে হচ্ছে একটা প্রসেসের সিপিইউর ভিতরে যাওয়ার পর মানে রানিং স্টেজে যাওয়ার পর ওইখান থেকে প্রসেস হয়ে টার্মিনেট হতে যেই টাইমটা লাগবে ওইটাকে আমরা কি বলি বার্স্ট টাইম। মানে এটা কিন্তু হচ্ছে আমরা সিপিইউতে দেখেন একটা সিম্পল কনসেপ্ট বলি, ধরেন যে আপনি থিঙ্ক করলেন যে মানে আপনি একটা প্রসেস আপনি ঠিক করলেন যে আপনি আপনার ফ্রেন্ডের বার্থডেতে যে হচ্ছে আপনি 30 মিনিট আপনি ওখানে আপনি এক্সপ্লেন করবেন, কিন্তু আপনার ফ্রেন্ডের বার্থডে যাওয়ার পর দেখা গেলো যে আপনার আড্ডা মারতে মারতে দেখা গেলো সেখানে আপনার 30 মিনিট জায়গায় লেগে গেলো 40 মিনিট। তাহলে ওই যে 30 মিনিটটা যে আপনি মানে কি বলে আপনি এক্সপেক্ট করছেন ওইটা হচ্ছে আপনার বার্স্ট টাইম, কিন্তু 40 মিনিট যে আপনার লাগছে ওই 40 মিনিটটা হচ্ছে কি আপনার কমপ্লিশন টাইম। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের টাইমিং কনসেপ্ট। তাহলে ওই যে বললাম যে একটা মানে যখন হচ্ছে আমাদের একটা সিপিইউ রানিং স্টেজ যাওয়ার ঠিক মানে ঠিক আগের মোমেন্টে যখন হচ্ছে আমাদের ওই সিপিইউ যখন দেখে যে না এই প্রসেসটাকে প্রসেস করতে, যেমন এখানে যে বলছে যে আপনার P1 কে প্রসেস করতে 5 মাইক্রো সরি এটা মিলি সেকেন্ড, সো 5 মিলি সেকেন্ড লাগবে। সো তার মানে এই 5 মিলি সেকেন্ড কিন্তু হচ্ছে আমাদের সিপিইউর অ্যাটলিস্ট লাগবে, আমাদের সিপিইউর কিন্তু অ্যাটলিস্ট এই 5 মিলি সেকেন্ড লাগবে আমাদের এই প্রসেসটাকে আপনার এক্সিকিউট করতে। ঠিক আছে, সো এটা বুঝতে পারছেন কি বলতে দেখেন এখানে বলছে যে ইট রিপ্রেজেন্ট দ্য actual execution time needed by the process. The CPU works on the process continuously during this time until the burst finishes or the process is interrupted. So বুঝতে পারছেন এখানে কি বলে দেখেন, this means P1 needs 5 milliseconds of CPU time to complete execution. এবার দেখেন completion টাইমটা কি। Completion time is the exact time at which a process finishes its execution and leaves the system. আমি একটা প্রসেস রানিং স্টেজে ঢুকে এক্সিকিউশন স্টার্ট করে তারপরে আপনার এক্সিকিউশন কমপ্লিট করে সিস্টেম থেকে বের হয়ে যে গেল এই টাইমটাকে আমরা বলছি কমপ্লিশন টাইম। কি বলছে দেখেন, ইট ইন্ডিকেটস দ্য ফাইনাল মোমেন্ট হোয়েন দ্য প্রসেস হ্যাজ কমপ্লিটেড অল ইটস সিপিইউ অপারেশনস। হ্যাঁ, তার মানে ওই যে শেষ সময়টা কিন্তু মানে আপনার ওই বার্স টাইমিংটা হচ্ছে কি আপনার টোটাল টাইম লাগবে, মানে আপনার টোটাল 5 মিলিসেকেন্ড টাইম আপনার লাগবে প্রসেস করতে। যেমন ধরেন আপনি আপনার ফ্রেন্ডের বার্থডে পার্টি ঢুকছেন, আপনি ধরেন যে আপনি 445-এ আর
আপনি হচ্ছে আপনার ফ্রেন্ডের বার্থডে পার্টি থেকে বের হয়ে গেছেন 5 PM এ, তাহলে আপনার বাস টাইম হচ্ছে 15 মিনিট। আর ওই যে যেই টাইমটাতে আপনি বের হয়ে গেছেন, মানে ওই যে 5 PM এ যে আপনি বের হয়ে গেছেন, ওই 5 PM টা হচ্ছে কি আপনার কমপ্লিশন টাইম। বুঝতে পারছেন কনসেপ্টটা? বার্স্ট টাইমিং হচ্ছে কি আপনার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে আপনি যেই টাইমটা আপনি এক্সপেন্ড করছেন, ওইটা হচ্ছে আপনার বার্স্ট টাইম। আর যেই মোমেন্টে হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডের বার্থডে পার্টি থেকে আপনি এক্সিট নিছেন, ওইটা হচ্ছে আপনার কমপ্লিশন টাইম। যেই মোমেন্টটা কিন্তু, হ্যাঁ, এখানে কিন্তু অ্যাকচুয়াল মোমেন্টটাকে মিন করতেছে। দেখেন এখানে এটাই বলছে যে ইট indicates the final moment when the process has completed all its CPU operations. এর পরের পয়েন্ট আপনি পড়লে বুঝে যাবেন, তো একটু বলি। এখানে বলছে যে কমপ্লিশন টাইম ডিপেন্ডস অন দ্য শিডিউলিং অ্যালগরিদম অ্যান্ড দ্য নাম্বার অফ প্রসেস ইন দ্য কিউ। এটা তো সিম্পল হবেই। সো এখানে কি বলছে দেখেন, ইফ প্রসেস P1 starts execution on time 0 and runs for 5 milliseconds, so the completion time of P1 equal to 5. বুঝতে পারছেন কনসেপ্টটা? এবার আসেন টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইমে দেখেন এটা কঠিন কিছু না, বুঝতে পারবেন। দেখেন আমি আগে আপনাকে এক্সাম্পলটা দেখাই, তাহলে আরো ইজিলি বুঝতে পারবেন। দেখেন এক্সাম্পল কি বলছে, একটা প্রসেসে ধরেন যে আপনার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে আপনার অ্যারাইভাল টাইম হচ্ছে আপনি ধরেন যে বিকাল 4টা। আপনি ওখানে হচ্ছে আপনি ওইখান থেকে বের হয়ে গেছেন, কি বললাম, আপনি ওইখান থেকে বের হয়ে গেছেন, ওইখান থেকে আপনি বের হয়ে গেছেন বিকাল 5টায়, না বিকাল 5 না, বিকাল 4টা 30-এ, 4:30 আপনি ওখান থেকে বের হয়ে গেছেন। তাহলে কমপ্লিশন টাইমটা হচ্ছে আপনার 4:30। তাহলে ওই 4:30 - 4 করলে আমাদের যে টাইমটা আসবে ওইটাকে আমরা কি বলছি, টার্ন অ্যারাউন্ড টাইম। যেমন এখানে সিম্পলি কি দিচ্ছে যে আপনার একটা প্রসেসের অ্যারাইভাল টাইম হচ্ছে 2 মিলিসেকেন্ড, কমপ্লিশন টাইম হচ্ছে 10 মিলিসেকেন্ড। তাহলে টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে কি 10 - 2 মানে 8 মিলিসেকেন্ড হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম মানে কি, মানে রানিং স্টেটে ঢোকা থেকে শুরু করে কম আপনার মানে এক্সিকিউশন হওয়ার ঠিক আগ পর্যন্ত এই সময়টাকে আমরা কি বলছি, টার্ন অ্যারাউন্ড টাইম। এই যে এখানে এটা বলছে দিস মিনস দ্য প্রসেস রিমেইনড ইন দ্য সিস্টেম ফর 8 মিনিট, মানে আপনি সিস্টেমের মধ্যে হচ্ছে আপনি 8 মিলিসেকেন্ড ছিলেন। এটাই হচ্ছে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম। এবার আসুন উপরে কি বলছে, টার্ন অ্যারাউন্ড টাইম ইজ দ্য টোটাল টাইম টেকেন বাই প্রসেস ফ্রম ইটস অ্যারাইভাল টাইম ইন দ্য সিস্টেম আনটিল ইটস কমপ্লিশন। এই যে ফর্মুলা দিছি যে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে আমাদের কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। এখানে এটা বলছি ইট মেজার্স হাউ লং দ্য প্রসেস স্টেস ইন দ্য সিস্টেম। দিস ইনক্লুডস ওয়েটিং টাইম প্লাস এক্সিকিউশন টাইম। সো আমাদের এখানে ওয়েটিং টাইম প্লাস এক্সিকিউশন টাইমও এখানে আছে। সো এইগুলো জাস্ট সিম্পল কিছু কনসেপ্ট গেল। সো তাহলে লো টার্ন অন টাইম মানে কি, আপনার সিস্টেম আপনাকে বেটার পারফরমেন্স দিচ্ছে, কারণ আপনার সিস্টেমের একটা প্রসেসের জন্য একটা প্রসেস আপনার একটা সিস্টেমে যত কম সময় থাকবে তার মানে কি আপনার সিস্টেমটা তত ফাস্ট কাজ করতেছে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। আচ্ছা গেল এটা। এবার আসি আমাদের ওয়েটিং টাইম। ওয়েটিং টাইমে কি বলছে, ওয়েটিং টাইম ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ টাইম আ প্রসেস স্পেন্ডস ওয়েটিং ইন দ্য রেডি কিউ বিফোর ইট গেটস সিপিইউ অ্যাক্সেস। মানে ওই যে একটা প্রসেসে যখন আপনার সিপিইউতে আসলো, মানে অ্যারাইভাল টাইম যেটা, ওই অ্যারাইভাল টাইমের পর থেকে শুরু করে সিপিইউতে ঢোকার আগ পর্যন্ত, মানে রানিং স্টেটে ঢোকার এই আগ পর্যন্ত যেই টাইমটা সে রেডি কিউতে ওয়েট করছে, ওইটাকে আমরা বলি ওয়েটিং টাইম। এই যেখানে দেখেন আপনার এটার আমাদের এটা কি ফর্মুলা, যে ওয়েটিং টাইমটা হচ্ছে কি আপনার টার্ন অ্যারাউন্ড টাইম, মানে কি আপনার সিস্টেমে যতক্ষণ ছিল, ভালো করে বুঝেন কি বললাম, সিস্টেমে যতক্ষণ ছিল টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস ওই প্রসেস করতে যতক্ষণ সময় লাগবে। তাহলে আপনার সিস্টেমে একটা প্রসেস যতক্ষণ থাকবে সেই টাইমটা থেকে যদি আমরা ওই প্রসেসটা প্রসেস করতে যতক্ষণ লাগবে ওই টাইমটাকে যদি বাদ দিই, তাহলে কিন্তু হচ্ছে আমরা তার ওয়েটিং টাইমটা পেয়ে যাব। এটি এখানে দেখেন, এখানে যদি দেখি টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে কি আমাদের 8 মিলিসেকেন্ড, মানে কি আমাদের ওই প্রসেসটা আমাদের সিস্টেমের মধ্যে 8 মিলিসেকেন্ড ছিল। বাস টাইম কি 5 মিলিসেকেন্ড, মানে কি ওই সিস্টেমে প্রসেস করতে লাগছে 5 মিলিসেকেন্ড। তাহলে সে আমাদের সিস্টেমের মানে আমাদের সিপিইউতে ওয়েট করছে কতক্ষণ, এই যে ওই 8 মিলিসেকেন্ড যদি আমরা 5 মিলিসেকেন্ড বাদ দিই, তার মানে সে 3 মিলিসেকেন্ড কিন্তু সে কিন্তু রেডি কিউতে ওয়েট করছিল। যেখানে এটা বলছে জাস্ট দ্য প্রসেস ওয়েটেড 3 মিলিসেকেন্ড বিফোর এক্সিকিউশন। ঠিক আছে। সো এই দেখেন এখানে এটাও লিখছি যে ওয়েটিং টাইম রিপ্রেজেন্টস আইডল টাইম ফর দ্য প্রসেস হোয়াইল আদার প্রসেস আর বিং এক্সিকিউটেড।
সো এটা বুঝতে পারছেন। এবার আসেন রেসপন্স টাইম। রেসপন্স টাইমে কি বলছে? দ্য টাইম ইন্টারভাল বিটুইন ওয়েন আ প্রসেস enters the ready queue and the first time it gets the CPU attention। কি বলছে? CPU attention, ফার্স্ট টাইম গিয়ে CPU attention মানে হচ্ছে আপনার অ্যারাইভাল টাইম যেটা, ভালো করে বলছেন। মানে হচ্ছে এখানে মনে হচ্ছে যে আপনার মানে ব্যাপারটা এরকম, ধরেন আপনি হচ্ছে আপনার ফ্রেন্ডের বার্থডেতে গেছেন। যখনই হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডের বার্থডেতে আপনি এন্টার করছেন, ওইটা কিন্তু হচ্ছে কি আপনার অ্যারাইভাল টাইম। এইবার ধরেন যে আপনি আপনার ফ্রেন্ডের বার্থডেতে আপনি এন্টার করছেন বিকাল 4টায় 4 PM এ। কিন্তু আপনি ওই পার্টিতে ঢুকে আপনি কিন্তু কারো রেসপন্স পাচ্ছেন না। আপনার ফ্রেন্ডের রেসপন্স পাচ্ছেন না। এখন ধরেন যে আপনি 4:15 এ মানে বিকাল 4:15 তে যে হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডের রেসপন্সটা পাইছেন। মানে বার্থডে পার্টির যে আপনার যেই মানে এনজয়মেন্টটা ওইটা হচ্ছে আপনি ফিল করছেন বিকাল 4:15 এ। বাকি সময়টুকু আপনি জাস্ট চুপচাপ আপনি এক জায়গায় দাঁড়ায় ছিলেন যে কেউ আপনাকে রেসপন্স দেয় কিনা। বাট আপনি আপনি কিন্তু ওই 15 মিনিট কিন্তু কেউ আপনাকে রেসপন্স দেয়নি। ওই 15 মিনিটটা হচ্ছে কি আপনার রেসপন্স টাইম। তার মানে আপনি কিন্তু আপনি যেই টাইমটাতে ভালো করে বোঝেন, যেই টাইমটাতে আপনি আপনার ফ্রেন্ডের অ্যাটেনশন পাইছেন মানে 4:15 এ হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডের অ্যাটেনশন পাইছেন। অ্যান্ড তাহলে এই টাইম থেকে মানে আপনি ফ্রেন্ডের অ্যাটেনশন পাইছেন যেই টাইমটাতে, ওই টাইম থেকে আমরা বাদ দিব কাকে? আপনি আপনার ফ্রেন্ডের বার্থডেতে যখন অ্যারাইভ করছেন। তার মানে হচ্ছে কি আমরা আমাদের অ্যাটেনশন যেই টাইমটাতে আমরা অ্যাটেনশন পাচ্ছি, ওই টাইম থেকে আমরা মাইনাস করবো কাকে? আমাদের অ্যারাইভাল টাইমকে মাইনাস করলে যেই টাইমটা আমরা পাবো, ওই টাইমটা হচ্ছে কি আপনার রেসপন্স টাইম। মানে রেসপন্স পাওয়ার জন্য আপনাকে ওই টাইমটুকু আপনাকে ওয়েট করতে হয়েছে, আর হচ্ছে আপনি ফ্রিজ হয়েছিলেন। ব্যাপারটা এরকম। দেখেন এখানে কি বলছে? দ্য টাইম ইন্টারভাল বিটুইন হোয়েন আ প্রসেস এন্টার্স ইন দ্য রেডি কিউ, মানে রেডি কিউতে ঢোকার পর, মানে ওই যে আমাদের অ্যারাইভাল টাইম, এন্ড দ্য ফার্স্ট টাইম ইট গেটস দ্য সিপিইউ অ্যাটেনশন। আপনার রেডি কিউতে ঢোকার পর থেকে সিপিইউর অ্যাটেনশন পাওয়ার আগ পর্যন্ত যে সময়টা সেটা রেসপন্স টাইম। এই হচ্ছে ফর্মুলা যে রেসপন্স টাইম ইজ ইকুয়াল টু সিপিইউর অ্যাটেনশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। এখানে বলছে রেসপন্স টাইম ইজ দ্য প্রাইমারি মেজার অফ হাউ ইন্টারঅ্যাক্টিভ আ সিস্টেম ফিলস টু দ্য ইউজার। তার মানে কি আপনার রেসপন্স টাইম যত কম হবে আপনি কিন্তু ফিল করবেন যে না আপনার সিস্টেম তত বেশি মানে আপনার ইন্টারঅ্যাক্টিভ। আপনার রেসপন্স টাইম যত বাড়বে আপনার সিস্টেম কিন্তু মনে হবে যে না আপনার সিস্টেমটা একটু বেশি মানে ওয়েট করতেছে, বেশি হ্যাং করতেছে বা সামথিং কিছু মনে হবে। ঠিক আছে, বাকিটা এটা পড়লে বুঝে যাবেন। এখান থেকে একটা সিম্পল এক্সাম্পল যে সিপিইউ রেটেনশন টাইম যদি হয় 9 মিলি সেকেন্ড, আপনি ঢুকছিলেন 5 মিলি সেকেন্ড টাইমে, তো রেসপন্স টাইম লাগছে আপনার কত? আপনার 4 মিলি সেকেন্ড। সো দ্য প্রসেস ওয়েটেড 3, এটা 3 হবে না 4। দ্য প্রসেস ওয়েটেড 4 মিলি সেকেন্ড টু গেট দ্য অ্যাটেনশন অফ দ্য সিপিইউ টু স্টার্ট প্রসেসিং। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে আমাদের কনসেপ্টগুলো। তাহলে এইগুলো হচ্ছে একটু ভালো করে পড়ে, একটু ভালো করে কনসেপ্টগুলো একটু মাথায় রাখার ট্রাই করেন। তাহলে নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমগুলো আমরা স্টার্ট করবো ইনশাআল্লাহ।